ইস্টবেঙ্গলের সামনেই এবার লক্ষ্য ওড়িশা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসা। কিন্তু এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত কঠিন ম্যাচ হতে চলেছে। এই কারণে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কিন্তু এখনও চিন্তিত রয়েছে অস্কার। তো আনোয়ার আলী রাশিদরা কি খেলবে নাকি নতুন কোনো পরিবর্তন অস্কারকে করতে হবে? কোন প্লেয়াররা এই ম্যাচে সুযোগ পেতে চলেছে? কীরকম পরিকল্পনা হচ্ছে এই ওড়িশা এফসি দলকে নিয়ে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং তোমরা দেখতে দেখতে কিন্তু এবার ম্যাচ উইক কিন্তু 11-এ আমরা চলে এলাম, অর্থাৎ আর বেশি দিন কিন্তু আইএসএল নেই এই সিজনের। তো এই সিজনের গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য, এবং ইস্টবেঙ্গলের কিন্তু নবম ম্যাচ যেটা আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে রয়েছে ওড়িশা এফসির সঙ্গে, এবং ম্যাচটা কিন্তু গোয়া থেকে অনুষ্ঠিত হবে। আমাদের এখানে ভোটের কারণে ম্যাচটা কিন্তু শিফট করা হয়েছে। তো এই ওড়িশা দলটা বর্তমানে পয়েন্ট টেবিলের 13 নম্বর পজিশানে রয়েছে, ইস্টবেঙ্গল 6 নম্বর পজিশানে রয়েছে। তো ইস্টবেঙ্গল যদি 3টে পয়েন্ট আনতে পারে তারা কিন্তু লাফিয়ে 4 নম্বর পজিশানে উঠে আসবে। কিন্তু এই ম্যাচটা খেলতে যাওয়ার আগেই ইস্টবেঙ্গলের কোচ বেশ কিছু প্লেয়ারকে নিয়ে এখনও চিন্তিত রয়েছে, তার কথা থেকেই আমরা বুঝতে পেরেছি। প্রধান চিন্তার কারণ হচ্ছে আনোয়ার আলীর চোট। তোমরা সকলেই দেখেছিলে জাতীয় দলের ম্যাচ খেলার জন্য সেখানে গিয়ে ইনজিওর্ড হয়েছিল, এবং তারপর থেকে ইস্টবেঙ্গলের জার্সি গায়েও ম্যাচ খেলেছে, কিন্তু সেই ফুল 90 মিনিট খেলার জায়গাতে আনোয়ার ছিল না। এবং এই যে মাঝখানে কিছুদিন ট্রেনিং সেশন চলছিল, ছুটি ছিল, ইস্টবেঙ্গল অনেকদিন বাদে আবার ম্যাচ খেলছে। তো এই যে সময়ে কিন্তু আনোয়ারের চোট যতটা ভাবা হয়েছিল যে রিকভারি হয়ে যাবে, কিন্তু না, সেটা কিন্তু হয়নি। উল্টে তার চোটের জায়গায় কিন্তু যেটা ব্যাপার খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আরও কিছুটা বেড়েছে। তো ওড়িশা এমন কিছু কঠিন প্রতিপক্ষ অন পেপার নয়, কিন্তু যে কোনো দলকেই সহজভাবে নেওয়ার তো কোনো জায়গা নেই। আনোয়ারকে যদি এই ম্যাচটাতে না পাওয়া যায় সেটা কিন্তু ডেফিনেটলি ইস্টবেঙ্গলের জন্য চিন্তার কারণ হবে। হ্যাঁ, আনোয়ার দলের সঙ্গে ট্রাভেল করেছে, আজ গোয়াতে পুরোদমে ইস্টবেঙ্গল অনুশীলন করবে, এবং তারপরই বোঝা যাবে যে আনোয়ার আলীকে সেন্টার ব্যাক পজিশানে খেলানো যাবে কিনা, 3 ব্যাক সিস্টেমে কোচ যেতে পারবে কিনা। যদি আনোয়ার খেলে তাহলে ইস্টবেঙ্গলের খুব একটা সমস্যার কারণ নেই, কিন্তু যদি আনোয়ারকে এই ম্যাচে রেস্ট দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলকে সম্পূর্ণ নতুন পরিকল্পনায় যেতে হবে। কি পরিকল্পনা হতে পারে সেটা পরে আসছি। এছাড়া মোহাম্মদ রাশিদ সে অনেকটাই সুস্থ হয়ে গেছে, গত ম্যাচে তাকে আমরা দেখতে পাইনি দলের সঙ্গে, কিন্তু দলের সঙ্গে ট্রাভেল করেছে এবং তাকে নিয়েও একটু তো অস্বস্তি রয়েছে, কিন্তু কোচ আশাবাদী মোহাম্মদ রাশিদকে পাওয়া যাবে। এবার মোহাম্মদ রাশিদকেও যদি শেষ মুহূর্তে গিয়ে দেখা যায় যে হ্যাঁ তাকে পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রেও কিন্তু নতুন কিছু পরিকল্পনা হতে পারে। এবার একটা প্লেয়ারকে নিয়ে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সে দলের সঙ্গে রীতিমতন অনুশীলন করছে, সেটা হচ্ছে ভানলালপেকা গুইটে। লাস্ট ম্যাচেও আমরা দেখেছিলাম তাকে প্লেয়ার লিস্টের মধ্যে থাকতে, এবং গুইটের মধ্যে সেই ক্ষমতা রয়েছে মিডফিল্ডে ভালো খেলার, কিন্তু গুইটের এক্সপিরিয়েন্স অনেকটাই কম। এরকম টপ লিগে যেখানে অন্য দলের প্লেয়াররা অন্তত তাদের যে লেভেল সেই লেভেলের থেকে কিছুটা একটু এগিয়ে থাকতে পারে, তো সেই জায়গায় মানিয়ে নেওয়াটা চাপের ব্যাপার। তাকে কিন্তু অনুশীলনে খুব ভালোভাবে নজর রাখছে কিন্তু কোচ অস্কার ব্রুজন, কারণ বাচ্চা ছেলে এই সময় ভুলভ্রান্তি হবেই। তো সেই ভুলগুলো থেকে যত তাড়াতাড়ি নিজে রিকভারি করতে পারবে সেটা কিন্তু কোচ খুবই ভালোভাবে এই প্লেয়ারকে গাইড করছে। তাকে রীতিমতন প্র্যাকটিসে ভুল করলে বকাঝকাও দেওয়া হচ্ছে। তো এই প্লেয়ার কিন্তু প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে, তাকে যদি কোনোভাবে নিয়ে আসা যায় আমি তো বলবো এটা একটা মাস্টার স্ট্রোক হবে, এবং এই সমস্ত ম্যাচে যদি এই প্লেয়ারদের সুযোগ দেওয়া যায় সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ফিউচারেও একটা ভালো কিছু হতে পারে। তো গুইটেকে ডেফিনেটলি আমরা দেখতে চাই, এবং যেই পরিকল্পনা কোচ করতে চাইছে যে এই ম্যাচে শুধু জেতা নয়, তার সাথে গোল ডিফারেন্স বাড়িয়ে নেওয়ার জন্য প্রয়োজনে জোড়া স্ট্রাইকারকে একসাথে ব্যবহার করা, তো সেই মতোই কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করছে ইউসুফ এবং অ্যান্টনকে একই সাথে ব্যবহার করে আক্রমণ বিভাগকে আরও বেশি ধারালো করে নিতে। তো এই ওড়িশার যদি কথা বলি, ওড়িশা তো এই বছর স্ট্রাগল করেছে, কিন্তু তাদের কাছেও এমন কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ডেফিনেটলি চ্যালেঞ্জ হবে, সেটা কিন্তু অস্কার স্বীকার করেছে। কারণ ওড়িশা এফসির ডিফেন্স লাইন
খুব একটা খারাপ নয়। হ্যাঁ, তারা গোল হয়তো হজম করেছে কিছু, কিন্তু তাদের গোলের তলায় একটা অমরিন্দর সিং রয়েছে, যে কিন্তু এই সমস্ত ম্যাচে জ্বলে ওঠে এবং দুর্দান্ত পারফরমেন্স করে, নিজের লেভেলের থেকেও হাইফাই লেভেলে খেলার চেষ্টা করে। তাকে বিট করাটা মানে একটা চাপের ব্যাপার হবে। এছাড়া ডিফেন্ডার প্লেয়ার হিসেবে কার্লোস ডেলগাদো এবং থইবা, তাদের দুজনের যে বন্ডিং, তাদের দুজনের যেভাবে একদম ডিফেন্সকে সামলানোর ক্ষমতা রয়েছে, এবং কার্লোস ডেলগাডো প্রয়োজনে গিয়ে গোলও করে আসতে পারে, তাদেরকেও কিন্তু যথেষ্ট চাপে রাখতে হবে, তবেই কিন্তু গোল আসবে। এবং সাইড ব্যাক প্লেয়ার হিসাবে কিন্তু সেখানে সেভিয়ার গামা রয়েছে, ভানলাল জুইডিকা রয়েছে, এছাড়া আরও কিছু অপশান রয়েছে, সৌরভ ভানুয়ালার মতন প্লেয়ার রয়েছে, তাদেরও কিন্তু ব্যবহার করতে পারে। তো অপশান কিন্তু অনেকগুলো রয়েছে। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে রোহিত কুমার ডিফেন্সিভ মিডফিল্ডার, আমার এই দলে সবথেকে গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ারকে লাগে, সেটা হচ্ছে হিতেশ শর্মা এবং পুইটিয়ার ওয়ার্ক রেট তো মানে আলাদাই থাকে। পুরো 90 মিনিট একই রকম গতিতে সে দৌড়াতে পারে, এবং হ্যাঁ, তার একটু মাথা গরমের অভ্যাস রয়েছে। তাকে যদি একটু চাপে রাখা যায়, যদি আর্লি সে ইয়েলো কার্ড দেখে ফেলে, তাহলে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। কিন্তু হিতেশ নো ডাউট কিন্তু একটা ভালো মাথা ঠান্ডার প্লেয়ার, এবং সে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পছন্দ করে, ডিফেন্সিভ মিডফিল্ড রোলেও খেলেছে, এবং সেখানে কিন্তু লালব্রেন ফিলার মতন একজন অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে, যে কিন্তু সামনে কুইক অ্যাটাক যেতে পারে। উইং পজিশানে সেখানে রাহুল কেপির গতি রয়েছে, রহিম আলীর গতি রয়েছে। আক্রমণ বিভাগে ভিপি সুয়েরের এক্সপিরিয়েন্সকে কোচ কাজে লাগাতে চাইবে। তো এই অপশানগুলো রয়েছে। তো অবশ্যই এই দলের কি প্লেয়ার হতে পারে, আমার তো মনে হচ্ছে পুইটিয়া। তাকে বিট যদি ইস্টবেঙ্গল করতে পারে, ইস্টবেঙ্গল মিডফিল্ড কন্ট্রোল করতে পারবে। ইস্টবেঙ্গলের কাছে ভেরিয়েশান অপশান রয়েছে, তাদের যদি কোচ ঠিকঠাক ব্যবহার করে খুবই ভালো হবে। তো এই দলের বিরুদ্ধে আমি অন্তত দেখতে চাই প্লেইং 11-এ না থাকলেও বেঞ্চে জেরিকে এবং প্রয়োজনে জেরিকে ব্যবহার করা। এই ওড়িশা এফসির হয়ে কিন্তু জেরির একটা আলাদাই পারফরমেন্স আমরা দেখেছি। লাস্ট সিজনেও কিন্তু 5টা গোল করেছিল, 3টে অ্যাসিস্ট খুব সম্ভবত ছিল। তো সেই জেরিকে এই বছর তো একদমই আমরা লাল হলুদ জার্সি গায়ে দেখতে পাইনি। তো জেরিকে যদি অল্প গেম টাইম দেওয়া যায়, সেটা ইস্টবেঙ্গলের জন্য বেটার হবে। তো ইস্টবেঙ্গল কিন্তু দুরকম পরিকল্পনা করতে পারে। যদি দুজন প্লেয়ার অর্থাৎ আনোয়ার এবং রাশিদকে না পাওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু কোচ এরকমটা করতে পারে, 4-4-2-এ দলকে খেলাতে পারে, যেখানে আক্রমণ বিভাগে ইউসুফ তার সাথে অ্যান্টনকে রেখে, ডিফেন্ডার হিসাবে সেখানে জিকসান সিংয়ের সঙ্গে কেভিন সিবিলে, সাইড ব্যাকে লালচংনুঙ্গা এবং রাকিবকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। মিডফিল্ডার সোয়াল ক্রেসপোর সাথে সৌভিক চক্রবর্তী, উইং পজিশনে বিপিন এবং এডমন্ড। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা পারফেক্ট প্লেইং 11 হতে পারে। এবার রাশিদ তো অনেকটাই ফিট রয়েছে, কোচ সেটা জানিয়েছে। রাশিদকে রেখে যদি কোচ মনে করে পরিকল্পনা করবে, তো ডিফেন্স লাইনে কিন্তু লালচংনুঙ্গা, জিকসান সিং, কেভিন সিবিলে, রাকিবকে রেখে মিডফিল্ডে কিন্তু ক্রেসপো এবং রাশিদ, আক্রমণ বিভাগে সেক্ষেত্রে বিপিন এবং তার সাথে ভিষ্ণুকে উইং, এবং মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকারে এডমন্ড এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে সেক্ষেত্রে ইউসুফ এজ্জেজারিকে কোচ ব্যবহার করতে পারে। তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য পরিকল্পনা হতে পারে। আজকে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। প্র্যাকটিসের পর বোঝা যাবে যে কোন প্লেয়াররা খেলবে। তো ফাইনাল প্লেইং 11 কিন্তু আমরা ম্যাচের দিনই তোমাদের জানিয়ে দেবো, এবং আশা করছি ইস্টবেঙ্গল একটা ভালো রেজাল্ট করবে এই ম্যাচে, এবং জিতে তারা কিন্তু পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসবে। তো তোমরা এই ম্যাচটাকে কীরকমভাবে দেখছো, তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কী রয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।